ভালো থাকার কারিকুলাম বিশ্ববিদ্যালয়ে চালুর সময় কি এখনো হয়নি? ২০১৩ সালের ২১শে ফেব্রুয়ারি এবিসি নিউজের সংবাদ শিরোনাম ছিল আমেরিকানরা জগতের সবচেয়ে অসুখী মানুষ। উদাহরণ সে দেশে বর্তমান সময়ে চিকিৎসকরা যেসব বিষণ্ণতারোধক ওষুধ সেবনের পরামর্শ দিচ্ছেন তা গত ২০ বছরের আগের তুলনায় প্রায় ৪০০ গুণ বেশি। ইয়েল বিশ্ববিদ্যালয়ে যে তিনটি কারণে অধ্যাপক লরি স্যান্ডার্স সাইকোলজি অ্যান্ড দ্য গুড লাইফ নামক কোর্স পড়াচ্ছেন, তার দ্বিতীয় কারণটি হলো এই অসুখী জাতির কিছু মানুষকে সুখী করার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এরকম একটি কোর্স চালুর প্রথম ও তৃতীয় কারণটি তার বয়ানে নেওয়া যাক। প্রথম কারণ, বিজ্ঞান ভিত্তিক গবেষণা সাম্প্রতিককালে এমন সব তথ্য প্রকাশ করেছে যা নিজের জীবনকে সুখী করার জন্য ব্যক্তি মানুষ প্রয়োগ করতে পারে এবং সবার অনুশীলনের মাধ্যমে আচরণগত সঠিক ও সুন্দর রাখার জন্য সরকারি নীতিমালার আলোকে সেগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর তৃতীয় কারণ, সুখী হওয়ার জন্য যে অন্তর্দৃষ্টি লাগে তা অর্জন করার জন্য কোর্সটি করা একান্ত প্রয়োজন। তার মানে দাঁড়াচ্ছে ইয়েলের ৩১৯ বছরের ইতিহাসে এ কোর্স সবচেয়ে জনপ্রিয় কোর্স হিসেবে অভিহিত হয়েছে। কারণ কেবল শিক্ষার্থীদের ভালো গ্রেড পাওয়ার ভাবনা নয়, বরং সুখী হওয়ার আকুলতা। এর একাই শুধু নয়, দ্য পেন স্টেট ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, দ্য ওহিও স্টেট ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইন্ডিয়ান স্টেট ইউনিভার্সিটি সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় মাইন্ডফুলনেস, অলভিং, নিজের শরীর, মন, পরিবারের প্রতি যত্নশীল হওয়া, আত্মিক প্রশান্তি লাভ ইত্যাদি বিষয়ে কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমগুলো যে হঠাৎ কোনো এক বিকেলে কফি পান করতে করতে ১ ঘন্টা সেশনে অংশ নেয় তা কিন্তু নয়। একাডেমিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে ধারাবাহিকভাবে কোর্সটি পরিচালিত হয়ে আসছে এই কার্যক্রমের অংশ হিসেবে। সমাজের গতি প্রকৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে হতাশা, লক্ষ্যহীনতা, বিষণ্ণতা, আত্মহত্যার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলো যেন সমাজকে ভারসাম্যহীনতার দিকে নিয়ে যেতে না পারে, তার জন্য যা কিছু করা প্রয়োজন তার অন্যতম কাজটি তারা করছে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের মধ্যে জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা তারা দিচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণীদের সাম্প্রতিক সময়ে আত্মহননের ধারাবাহিক সংবাদগুলো জানান দেয় যে আমাদের শিক্ষার্থী একটি উল্লেখযোগ্য অংশ মানসিকভাবে অসহায়, বিপর্যস্ত ও দিক নির্দেশনাহীন। বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ডের শিক্ষার্থী জায়না হাবিবের পৃথিবী থেকে বিদায় নেওয়ার ঘটনাকে নানাবিধ লেন্সে দেখা ও বহুবিধ তথ্যের আলোকে ব্যাখ্যা করা যেতে পারে। কিছুদিন আগে যেমনটি হয়েছিল একজন জনপ্রিয় তারকার শ্বশুরের লাইভে এসে আত্মহননের ঘটনার বিষয়টি। কেউ বলেছিলেন এগুলো মানসিক অসুস্থতার লক্ষণ, কারো মতে একাকী পরিচ্ছন্ন জীবন যাপনের কারণ, কেউ বা মনে করেছিলেন দীর্ঘদিন বিষণ্ণ থাকার করুণ পরিণতি। এই বিষয়গুলো আরও দুর্ভাবনার সঞ্চার করে যখন পরিসংখ্যান আমাদের বলে যে ২০১৭ সালে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার ঘটনা ছিল ১৯টি, ১৮ সালে তা ছিল ১১টি, ২০২০ সালে তা দাঁড়ায় ৭৯টি এবং ২০০১ সালে তা লাফে ১০০ ক্রস করে। প্রাণ চাঞ্চল্য ভরপুর অপার শক্তির যে উৎস তারুণ্য, তা এহেন পরিস্থিতির দিকে ধাবিত হওয়ার পরিণতি আমরা কি বুঝতে পারছি? এই জাতীয় এক একটা ঘটনা ঘটে যাওয়ার অনেক পর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, মত অভিমত, আলোচনা সমালোচনা আমরা টক শোতে করতে থাকি। সমাজ আত্মহননের কারণ অনুসন্ধান করতেই পারে, প্রতিবাদও জানাতে পারে, কিন্তু এগুলোর কতটুকু সমস্যার সমাধানের সূত্র খুঁজতে সাহায্য করে সেটি ভেবে দেখেছে কি? আলোচনা পর্যালোচনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে ধারাবাহিক ও কার্যকর ব্যবস্থাকে নেওয়া
উচিত না, যা বিষণ্ণতার চোরাবালিতে তলিয়ে যাওয়া বা আত্মহত্যার সিদ্ধান্ত নিতে যাওয়া মানুষটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। তাকে মানসিকভাবে অসুস্থ ছাপ্পড় না মেরে তার ভেতরের অমিত শক্তি ও সম্ভাবনার যে খনি রয়েছে সেটা অনুসন্ধান পেতে সাহায্য করবে, নাকি তাকে কার্যকর অনুসন্ধান পরে সমাধান নীতি নিয়ে বসে থেকে আত্মহননকারী ব্যক্তির তালিকা আমরা লম্বা হতে দেব। মানবিক উন্নয়ন সূচকের টেকসই ক্রমোন্নতি সহ আর্থসামাজিক উন্নয়নের সব ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে বলে আমরা জানতে পারি। 2019 সালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের বক্তব্য থেকে আমরা কিছু তথ্য নিতে পারি। অর্থনীতির সাফল্যের পাল্লায় দেখা যায় 13টি ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে শীর্ষ 10টি দেশের তালিকা রয়েছে। কিন্তু সাফল্য সমৃদ্ধি ধরে রাখার দায়িত্ব নেবে যে দুটো হাত, সে দুটো হাতের মালিক যখন সুইসাইড নোট লেখার চিন্তা নিয়ে ঘুরে, কিংবা গাঁজা বা ইয়াবার প্যাকেটে বিষণ্ণতা থেকে মুক্তি খুঁজে, অথবা ভার্চুয়াল ভাইরাসে আক্রান্ত হয়ে ডিভাইস স্ক্রোল করতে করতে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে আমরাও কি আমেরিকার মতো অসুখী জাতিতে পরিণত হওয়ার পথে হাঁটছি না? সময় থাকতে এসবের সমাধান নিয়ে কি তাহলে ভাবা দরকার নয়? অনেক অর্থ ব্যয় কিংবা অনেক বিদেশি এক্সপার্টের গাল ভরা পরামর্শ অনুযায়ী নয়, আমাদের যা আছে তাই নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কি পারে না শিক্ষার্থীদের জন্য বাস্তবসম্মত কারিকুলাম প্রণয়ন করতে, যা হবে প্রথাগত বিষয়ের বাইরে কিন্তু জীবন ঘনিষ্ঠ, যা তাদের একই সঙ্গে ক্লাসে প্রথম এবং জীবনেও প্রথম হওয়ার প্রেরণা যোগাবে, তাদের জীবনের লক্ষ্য ঠিক করতে, সে অনুযায়ী কাজ করতে, শরীর ও মনের প্রতি যত্নশীল হতে, ক্ষমা ও সমর্মিতার মতো গুণ অর্জন করতে এবং সর্বোপরি ভালো মনের মানুষ হতে সাহায্য করবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাউন্সেলিং সেবার বন্দোবস্ত থাকলেও তা যে সবসময় কার্যকর নয় তা আমরা সকলেই জানি। তার প্রচুর উদাহরণ, একটি উদাহরণ হলো জয়নার আত্মহনন। জয়নার মতো শিক্ষার্থীরা কি তাদের আবেগ, কষ্ট, সমস্যা প্রকাশের জন্য প্রথাগত কাউন্সেলিংকে নিরাপদ ও নির্ভরযোগ্য বলে মনে করে, নাকি জায়গাটির কাঠামোগত দুর্বলতা ও প্রয়োজনীয় আন্তরিকতার অভাবের কারণে সেখানে যাওয়ার কথা তাদের মনেই আসেনি? বাস্তবতা হচ্ছে কাউন্সেলিংয়ের কাজে যে শিক্ষার্থীর সংকোচের বিষয়টি খুবই সহজাত। আর যদিও বা যায় এবং সেখানে তাকে লেবেল মেরে দেওয়া হয় তোমার মানসিক সমস্যা আছে, সেটা হজম করে বেশ কষ্টকর একজন শিক্ষার্থীর জন্য। কথাটা সম্ভবত একজন পাগলকে বললেও সে কষ্ট পাবে, নয় তেড়ে আসবে। কাজে বিচ্ছিন্নভাবে একক শিক্ষার্থীর জন্য কাউন্সেলিং নয়, সামগ্রিকভাবে সব শিক্ষার্থীকে ইতিবাচকভাবে সহায়তা দেওয়ার কথা ভাবা দরকার, যা হবে তাদের ভালো থাকার জন্য, নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য উপযোগী একাডেমিক কারিকুলাম। শুধু বিশেষ হওয়ার মাধ্যমে উপযুক্ত নাগরিক নয়, বাংলাদেশে দরকার শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিকভাবে উপযুক্ত একটি তরুণ প্রজন্ম। এটি বুঝতে হবে বিশ্ববিদ্যালয় ও মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের। আশা করি তাদের এই বিষয়টি বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। একজন মানুষ যখন বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পায় না, তখনই সে পৃথিবী থেকে বিদায় নিতে চায়। এর সঙ্গে তার পরিস্থিতি অনুযায়ী আরও কিছু উপকারণ থাকতে পারে, অথচ জীবনকে অর্থবহ করার জন্য নিজের ভেতরের অনন্য শক্তি অর্থাৎ ক্ষমা ও মমতাকে কাজে লাগানো কত সহজ তা না জেনে সে পৃথিবী থেকে চলে যায়। সুতরাং আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর মাইন্ডফুলনেস বা অলভিং বা ভালো থাকার একাডেমিক কারিকুলাম চালু করেছে বলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকেও এটি চালু করতে হবে তা কিন্তু নয়, বরং বাংলাদেশের শিক্ষার্থীদের সামাজিক পারিপার্শ্বিকতার কথা চিন্তা করে অনেক আগে তা চালু করার প্রয়োজন ছিল। তাহলে এতগুলো মেধাবী শিক্ষার্থী ঝরে যেতে হতো না। আত্মহনন বা বিষণ্ণতা রোধের সর্বোচ্চ পরিমাণ ওষুধ বিক্রির রেকর্ড নয়, আমাদের রেকর্ড হোক আত্মপ্রত্যয়ী, মেধাবী, সাহসী, ইতিবাচক, সুখী, নৈতিক শিক্ষিতাই শিক্ষিত সর্বোচ্চ
তরুণ প্রজন্ম। আশা করি বিশ্ববিদ্যালয়গুলো তরুণ প্রজন্মের মানসিক অবস্থাকে মূল্যায়ন করে, গবেষণা করে। আমাদের সম্মানিত শিক্ষকরা অনেক বিষয়ে গবেষণা করেন। এই মানসিক অবস্থা নিয়ে জয়নাবের মতো যেন আর একজন শিক্ষার্থীও এই সুন্দর পৃথিবী থেকে হাসিমুখে বিদায় না নেয়। সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তাদের সর্বোচ্চ ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।